So today we'll be discuss one of our left chapters. We have 3 chapters left so far. Among them today we will solve one. Number one of the alternating current. So এখানে আমাদের যে লার্নিং অবজেক্টিভ গুলো রয়েছে, characteristics of the alternating current and the rectification and smoothing. So characteristics এর মধ্যে 4টা পয়েন্ট তারা দিয়েছে। আমি একটু পয়েন্ট গুলো পড়ে শোনাইতাম অ্যাজ ইউজুয়াল, বাট স্ক্রিনে যেহেতু এটা আছে আমি এটা পড়ে শোনাচ্ছি না। তো প্লিজ চেক ফ্রম দ্য রেকর্ডিং। আমরা যখন ডিসকাস করবো এর মধ্যে সবগুলো টপিক অলরেডি চলে আসবে। সো নিয়ে যাচ্ছি আপনাদেরকে চ্যাপ্টার 27 এ অল্টারনেটিং কারেন্ট। এখানে ওই সেম লার্নিং অবজেক্টিভ গুলো দেওয়া আছে। সো আমি পড়ছি না এটাকে, জাস্ট আমরা ডিসকাশনের থ্রুতে এটাকে ক্লারিফিকেশন করব ইনশাআল্লাহ। So let's start with the first discussion 27.1 sinusoidal current. সবাই একটু এখানে থাকেন, sinusoidal current। নেক্সট পেজে যান। 27.1 যেখানে লেখা আছে sinusoidal current, পাইছেন? ইয়েস। সো এখান থেকে আমরা শুরু করব। কি বলতেছে? An alternating current can be represented by a graph such as that shown in figure 27.2. দেখেন তো গ্রাফটা একটু, দেখছেন? এটা একটা সাইনোসয়েডাল গ্রাফ না? এটাই অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজের রিপ্রেজেন্টেশন। কেন এটা দেখতে এরকম হয়? বিকজ অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে আপনারা জানেন যে কারেন্টটা প্রডিউস হয় থ্রু জেনারেটর, এবং জেনারেটরটা কি করে? রোটেট করে। এই যে আপনি বলতেছিলাম যে স্যার ম্যাগনেটিক ফিল্ডের ডিসকাশনটা হয়েছে অল্টারনেটিং ম্যাগনেটিক, সো ওই ডিসকাশনটা কিন্তু এখানে ছিল যে when the coil rotates, the generator's coil rotates, it cuts the magnetic field. কখন সে বেশি কাট করে? ডিপেন্ডিং অন দি অ্যাঙ্গেলস। নাম্বার অফ ফিল্ড যখন সে বেশি কাট করবে, এবং নাম্বার অফ ফিল্ড যখন সে কম কাট করবে, অর্থাৎ যখন সে অ্যাবসলিউটলি একটা পজিশনে থাকবে যেখানে সে কোনো ফিল্ড লাইনকে কাটিং করবে না, রাইট? অর্থাৎ আমি যদি ফিল্ড লাইনটাকে হরাইজন্টাল চিন্তা করি, if it is at the topmost position of the particle, upper part of the coil is in the vertical top, lower part of the coil is the vertical down, এই পার্টিকুলার টাইমে তাদের movement for a fraction of time is parallel with the direction of the magnetic. প্যারালাল হলে সে কোনো ফিল্ড লাইন কাট করবে না। যদি ফিল্ড লাইন কাট না করে, then there will be no voltage, thereby there will be no current. Thereby look at the diagram at 0, at 10, 20 and 30, এই পার্টিকুলার পয়েন্ট গুলোতে কিন্তু কারেন্টের ভ্যালু 0। Did you get that? এবং যতই সে রোটেট করে অ্যাপ্রোচ করবে টুয়ার্ডস দি ম্যাক্সিমাম নাম্বার অফ ফিল্ড ডেন্সিটি, ওই পার্টিকুলার জায়গায় তার কারেন্টটা কিন্তু ম্যাক্সিমাম হবে। আবার কয়েলটা যখন দূরে সরে যেতে থাকবে, আই মিন ফিল্ড লাইন গুলো থেকে, তখন আবার নাম্বার অফ কাট অফ ফিল্ড লাইন কিন্তু কম হবে। thereby কারেন্টের পরিমাণটাও আস্তে আস্তে কমতে থাকবে। এটা আমাদের এই চ্যাপ্টারের ডিসকাশন না, এটা আমরা অলরেডি করে আসছি, বাট জাস্ট শর্ট রিক্যাপ করে বললাম। কি বলতেছে তারা? দিস শোজ দ্যাট দি কারেন্ট ভ্যারিজ regularly during half of the cycle. আগের এতে আমরা আছি, during half of the cycle the current is positive, and in the other half it is negative. Clear? এটা কেন পজিটিভ নেগেটিভ? আরে ক্লিয়ার? আগে চ্যাপ্টারের ডিসকাশন, লাইক when the left coil is moving up and right coil is moving down, ইলেকট্রিসিটি ডিরেকশনটা একরকম থাকবে। লেফট কয়েলটা যখন রাইট সাইডে চলে আসবে, রাইট সাইডের কয়েলটা যখন লেফট সাইডে চলে আসবে, then left coil now will be moving down and the right coil will be moving up. Thereby, due to the switch of the movement, there will be alternating current generated. So there is positive current, there is negative current. Again, previous chapter discussion. Whenever you see mains appliances, the charges of free electron within the wire and the appliances flow backward and forward. অর্থাৎ তারা বলতেছে আমরা যখন মেইনস অ্যাপ্লায়েন্স থেকে, লাইক দি এসি, like the electric fan, the electric light, the toaster, the grinder, the oven, and the blender, যত ধরনের আমরা এই ধরনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস দেখি, মেইনস ইলেকট্রিক্যাল সাপ্লাই, most of them are working with the AC power supply. অর্থাৎ they need an alternating power supply where electron through the device and the wire moves forward and moves back, forward, backward. And you know the frequency, right? It's around 50 hertz. If the frequency is 50 hertz, then in 1 second it goes 50 times forward and it comes 50 times backward. 1 second সে 50 বার সামনে যায়, 50 বার পিছনে আসে। Did you get that? Okay. At
At any instant in time, the current has a particular magnitude and direction given by the graph. অর্থাৎ কারেন্টের এই ভ্যালুটা ডিসি কারেন্টের মতো ফিক্সড না, যেটা আমরা অ্যামিটারের ক্ষেত্রে মেজার করে দেখি না, যেখানে কারেন্টের ভ্যালু কতটুকু। এটার ক্ষেত্রে কিন্তু কারেন্টের ভ্যালুটা একটা পার্টিকুলার টাইমের জন্য নির্দিষ্ট ভ্যালু থাকবে। সো কারেন্টের ভ্যালুটা ফ্লাকচুয়েট করে আপ ডাউন is because of the pattern of the sinusoidal wave. Okay. The graph has the same shape as the graph used to represent simple harmonic motion, SHM. Simple harmonic motion এর ক্ষেত্রে যেরকম আমরা 360 ডিগ্রির জন্য বা 2 পায়ের জন্য যেরকম মুভমেন্টটাকে ডিজাইন করেছিলাম, সেম ধরনের প্যাটার্ন, and it can be represented in the same way. অর্থাৎ এখানে যে ইকুয়েশন গুলো ছিল, ওই পার্টিকুলার ইকুয়েশনের পার্সপেক্টিভ থেকে আমরা অনেকগুলো ইকুয়েশনকেও এখানে রিপ্রেজেন্ট করতে পারবো। In a wire with AC, the free electrons within the wire moves back and forth with simple harmonic motion. Simple harmonic motion এ এই ইলেকট্রন গুলো আবার কি করে back and forth oscillate করতে থাকে from its equilibrium, sometimes towards right, sometimes towards the left, and causing the equilibrium each time. The variation of the current with the time is a sine curve, so it is described as sinusoidal. In principle, any current whose direction changes between positive and negative can be described as alternating, but we will only be considered with those that have a regular sinusoidal pattern. সাইনোসয়েডাল বলতে আমরা শুধু এই সাইন শেপের যে কার্ভটা আছে এটাকে আমরা সাইনোসয়েডাল বলবো। However, if the change of direction of current is there, it means if the current moves backward and forward, এই ধরনের কারেন্ট গুলোকে আমরা অল্টারনেটিং কারেন্ট বলতে পারি, because it alternates the direction but not sinusoidal. আমরা এটাকে সাইনোসয়েডাল বলবো না আমাদের এই স্পেসিফিকেশনের কনটেক্সটে। For equation, an equation for AC, খেয়াল করেন I equals to I naught sin omega t, আমরা যেরকম আগে পড়ে আসছিলাম এখানে V equals to V naught sin omega t for the velocity, এখানে ক্ষেত্রেও I equals to I naught sin omega t because it is considered as the sinusoidal. It means it's kind of like the simple harmonic motion equations. So কেন এই I naught এর ইস্যুটা আসছে? What is I? What is even I naught? I is the value of current at a particular instant. যে কোনো একটা মোমেন্টে আপনি I এর ভ্যালু বের করবেন, এটা আপনাকে একটা ইকুয়েশন দিয়ে বের করতে হবে। What's that? I naught sin omega t. What is I naught? I naught is the peak value of the alternating current, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট। এই যে সাইনোসয়েডালের যে পিক ভ্যালুটা এটা হচ্ছে আপনার I naught, and omega is the angular frequency of the supply, and it is measured in radian per second, and t is simply the time. The peak value is the maximum magnitude of the current. It is very much like the amplitude of the alternating current, except the unit is that of the current. This is related to the frequency f in the same way as for the simple harmonic motion. So omega equals to 2 pi f, and f is 1 divided by t, so you can say 2 pi by t. অর্থাৎ আপনি একটা ওয়েভের টাইম পিরিয়ড জানলে আপনি এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটাকে আপনি ক্যালকুলেট করতে পারবেন ইউজিং 2 পাই ডিভাইডেড বাই টি ইকুয়েশন দিয়ে, অথবা ফ্রিকোয়েন্সি যদি সরাসরি দেওয়া থাকে 2 পাই এফ দিয়ে আপনি ওমেগার ভ্যালুটা বের করে ফেলতে পারবেন। সো এখানে একটা কোশ্চেন রয়েছে রিগার্ডিং দিস, আপনি একটু বাসায় সলভ করবেন, সেকেন্ড কোশ্চেন থার্ড কোশ্চেনও সলভ করবেন। এখন আমরা এটা সলভ করবো না, আমরা চলে যাবো নেক্সট পার্টটাতে, which is alternating voltages. 27.2. Alternating current is produced in power station by large generators like those shown in figure 27.3. So 27.3 তে খুব ভালো এখানে বোঝা যাচ্ছে না এটা অ্যাকচুয়ালি কত বড়, but I can assure you that this is actually much more than the Radius Academy. এটা মোটামুটি এই আমাদের রেডিয়াস একাডেমির সমান বা রেডিয়াস একাডেমি। Okay, okay, so এত বড়। So as you have already seen in chapter 26, a generator consists of coil rotating in magnetic field, যেটা আমরা একটু আগে বললাম যে জেনারেটরের মধ্যে কি থাকে, একটা কয়েল থাকে, এই কয়েলটা একটা ফিক্সড পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের আশেপাশে ঘুরতে থাকে। তো তার মানে সে কি করে, ফিল্ড লাইন গুলোকে কাট করে, এন্ড ফিল্ড লাইন কাট করলে আমরা কি পাই, ফিল্ড লাইন কাট করলে আমরা কি পাই, and EMF is induced. EMF induced হলে আমরা এখানে কি পাই, কারেন্ট পাই। তো যেহেতু এটা ঘুরতে থাকে, তার মানে এই ঘোরার ক্ষেত্রে ঠিক কারেন্টের মতো ভোল্টেজটাও কি হতে থাকে, একটা ম্যাক্সিমাম ভ্যালু
আবার মিনিমাম ভ্যালু, আবার ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, এভাবে সাইনোসয়েডাল একটা কার্ভ আমাকে, অর্থাৎ এটাও একটা সাইনোসয়েডাল ওয়েভ আমাদেরকে জেনারেট বা সাইনোসয়েডাল ভোল্টেজ আমাদেরকে দিতে থাকে। An EMF is induced in the coil according to Faraday's and Lenz's law of electromagnetic induction. This EMF V varies sinusoidally, and so we can write an equation V equals to V naught sin omega t. I equals to I naught sin omega t এর মতো এটাকে আমরা বলতেছি V equals to V naught sin omega t. তাহলে V naught টা কি? Maximum voltage or peak voltage. V টা কি? Voltage at any point. W টা কি? Omega টা কি? Angular frequency. Angular frequency equation কি? Omega equals to 2 pi f or omega equals to 2 pi by t, where t is time period. Very good. আর এখানে স্মল থিটা কি? at a particular time, যে কোনো টাইম, 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর তার ভোল্টেজ কত, তো যে কোনো পয়েন্টের ভোল্টেজ আমরা এই ইকুয়েশন দিয়ে বের করে ফেলতাম। ওকে, এরপর বলতেছে যে এখানে কিছু কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 4 আপনারা একটু পড়বেন। মেজারিং ফ্রিকোয়েন্সি এন্ড ভোল্টেজ, এখানে একটু আমরা একটু স্টাডি করব। An oscilloscope can be used to measure the frequency and voltage of an alternating current. Oscilloscope দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি? ফ্রিকোয়েন্সি মেজার করতে পারি অফ ভোল্টেজ এন্ড কারেন্ট। অর্থাৎ 2 পাই এফ যে আপনি ইউজ করবেন, আপনি যদি ফ্রিকোয়েন্সি জানেন আর না জানেন তাহলে আপনি ইকুয়েশন ইউজ করতে পারবেন না, তাই না? বা আপনি যদি টাইম পিরিয়ডটা না জানেন, আপনি কি আহ, আহ, এই ভোল্টেজ এট এনি ইনস্ট্যান্ট বের করতে পারবেন? পারবেন না, বিকজ ওমেগার ভ্যালু ছাড়া তো আপনি এটা পারবেন। সো ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমরা কি ইউজ করি? অসিলোস্কোপ ইউজ করি। Practical activity 27.1 explains how to do this. There are two types of oscilloscope. The traditional cathode ray oscilloscope, or CRO, uses an electron beam. The alternative is a digital oscilloscope, which is likely to be much more compact and which can be stored data and display the traces later. So যেমন আপনারা এখানে এই CR ও অর্থাৎ ক্যাথোড রে অসিলোস্কোপের এখানে এটা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রন বিম গুলো আসলে আমরা এখানে এই প্যাটার্নটা পেতে পারি। আর নিচে যেটা আছে which is another I mean display pattern actually, তো ক্যাথোড রে অসিলোস্কোপের ক্ষেত্রে ডিসপ্লে প্যাটার্নটা কেমন হয় এবং কি কি ধরনের এখানে বাটন থাকে, ওয়াই ইনপুট, টাইম বেস, এক্স শিফট, ওয়াই শিফট, ফোকাস, ব্রাইটনেস, অন অফ, এই বাটন গুলো দিয়ে আমরা চাইলে এই টাইম বেস এর ভ্যালুগুলো অর্থাৎ টাইম পিরিয়ডটাকে মেজার করতে পারি। ওয়াই গেইন মানে আমরা এখানে অ্যামপ্লিটিউডটাকে মেজার করে ফেলতে পারি, এবং এক্স শিফট, ওয়াই শিফট দিয়ে আমরা কি করতে পারি? এই অ্যাডজাস্টমেন্ট করতে পারি বিটুইন দি কার্সরস, যেটা দিয়ে আমরা 0 থেকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পর্যন্ত যখন দুটো বার সেট করে দিব, দুটো হরাইজন্টাল বার, তখন এই 0 বা ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত ভ্যালুটা কত এটা তখন ডিসপ্লে। Likewise, আমরা যদি দুটো ভার্টিক্যাল বার চিন্তা করি, one at the start of one wave and another is the start of the second wave, then এর মাঝখানে যে গ্যাপটা অর্থাৎ টাইম পিরিয়ডের যে ভ্যালুটা, তখন ডিসপ্লেতে সে এই টাইম পিরিয়ডের ভ্যালুটা বের করে দেয়। Clear? So that's how we actually measure and we adjust. Yet we will be reading it. So let's read. The principle of a cathode ray oscilloscope, CRO. The signal into the CRO is a repetitively varying voltage. This is applied to the Y input. অর্থাৎ আমরা যে সিগন্যালটা পাই, এই সিগন্যালটাকে আমরা Y ইনপুটে দিই। অর্থাৎ আমরা কি দেখতে যাচ্ছি? ডিসপ্লে দেখতে যাচ্ছি যে এই ভোল্টেজটা নেচারটা কেমন, এটা কি সাইনোসয়েডাল নাকি কেমন। সো Y ইনপুটে আমরা জাস্ট এই ভোল্টেজটাকে কানেক্ট করব। ক্লিয়ার? ওকে, নেক্সট। This is applied to the Y input, which deflects the beam up and down using the parallel plates Y1 and Y2 shown in figure 27.5. So Y1 এবং Y2 কাজটা হচ্ছে এটাকে আপ এন্ড ডাউন মুভ। অর্থাৎ এখানে যে দুটো প্লেট রয়েছে, আপনারা জানেন যে ইলেকট্রন গুলো যখন মুভ করে তখন তারা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এফেক্টেড হয়, তারা ইলেকট্রিক ফিল্ড দ্বারা এফেক্টেড হয়। সো x1, x2, y1, y2 এই প্যারালাল প্লেটে যেহেতু আপনি ডিফারেন্ট ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন, বিকজ y1 ইজ দি ইনপুট, রাইট? y1 এর তো আপনি ইনপুট অ্যাপ্লাই করেছেন। সো যখন আপনি y এ ইনপুট অ্যাপ্লাই করেছেন এবং ইনপুটটা ভ্যারি, তাহলে এই বিম যেটা যাচ্ছে এই বিমটা কি করবে? এই ইনপুটের সাথে সাথে আপ এন্ড ডাউন মুভ করবে, বিকজ ইফ ইউ গিভ মোর ইলেকট্রিক ফিল্ড ডিসটেন্স then electron will be moved more towards positive end.
If you give less electric field strength, electron will move a little less towards the positive terminal like this. So কতটুকু আপ এন্ড ডাউন সে মুভ করবে এটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ভোল্টেজ ভ্যারি করতেছেন বা কি ইনপুট দিচ্ছেন ওয়াই টার্মিনাল। ক্লিয়ার এটা? ওকে, তারপর তারা বলতেছে when the spot reaches the right side of the screen, it flicks back very quickly and waits for the next cycle of the signal to start before moving to the right once again. In this way, the signal is displayed as a stationary trace on the screen. There may be many controls on a CRO, even more than those shown in CRO illustrated in figure 27.6. অর্থাৎ আমরা এখানে যে কন্ট্রোলিং নবগুলো দেখতে পাচ্ছি, টাইম বেস, ওয়াই গেইন, এক্স শিফট, ওয়াই ইনপুট, অন অফ, ফোকাস, ব্রাইটনেস, এগুলো ছাড়াও অ্যাকচুয়ালি আরো নব থাকে, এটাই ওরা বলতেছে থাকতে পারে। The controls. The X shift and the Y shift controls move the whole traces in the X direction and the Y direction respectively. আপনি চাইলে এই ওয়েভটাকে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারেন। Clear? Next, the two controls that you must know about are the time base and the Y gain or Y sensitive. Time base অর্থাৎ আপনি এখানে আপনার এক একটা ছোট স্মল স্কোয়ার কতটুকু টাইমকে রিপ্রেজেন্ট করে এটা আপনি বের করতে পারবেন বা এটা আপনার জানা থাকা উচিত। তখন অ্যাকর্ডিং টু আওয়ার ডায়াগ্রাম 27.6 খেয়াল করেন, এখানে কতগুলো স্মল স্কোয়ার আছে একটা কমপ্লিট ওয়েভের জন্য? 1 2 3 4 5 6। তো মোটামুটি 6টা কমপ্লিট স্কোয়ার আছে। একটা কমপ্লিট স্কোয়ার যদি হয় লেটস সে 1 মিলি সেকেন্ড, তাহলে এটার টাইম পিরিয়ড কত? 6 মিলি সেকেন্ড। তারপর আপনার টাইম বেসটা জানা থাকলে আপনি ইজিলি টাইম পিরিয়ডটা বের করে ফেলতে পারবেন। এবার ধরেন আপনি এক্স অ্যাক্সিসের যে ওয়াই অ্যাক্সিসের যে ডিফ্লেকশনটা, এটা যদি হয় এরকম যে 1 ভোল্ট পার ডিভিশন, তাহলে এখানে কতগুলো ম্যাক্সিমাম ডিভিশন আছে? 1 2 3 ক্লোজ টু 4, তার মানে ভোল্টেজ ইজ মোর দেন 3.5 লেস দেন 4। ক্লিয়ার এটা? বাট এক্স্যাক্টলি কত এটা আমরা মেজার করতে পারবো অন্য ওয়েতে। রিডিং কন্টিনিউ করছি আমরা। You can see in figure 27.6 that the time-based controls has units marks alongside. Let us suppose that this reads 5 milliseconds per centimeter, although it might be 5 milliseconds per division. This shows that 1 centimeter or 1 division on the x-axis represents 5 milliseconds. তাহলে যদি এটাই হয় তাহলে 5টা 6টা বক্স মানে হচ্ছে 6 into 5 30 milliseconds, which is the time period. Next paragraph. The Y gain control has a unit marked in volts per centimeter, যেটা আমরা already discuss করেছি. So if there is 5 volts per if there is 5 boxes and each box represents 1 volts per centimeter, then the maximum amplitude is 5. Clear? Next part. It is important to remember that the CRO screen, the x-axis represents time and y-axis represents voltage in general. Determining frequency and amplitude already আমরা determine করছি from the x-axis value, y-axis value. এবার তারা বলতেছে যে যদি এটা হয় যে আপনি যদি ফ্রিকোয়েন্সি বের করতে চাই তাহলে 1 by time period করব, সিম্পল, and we'll be getting the frequency, we'll be getting the maximum voltage, and thereby we can now apply the equation v equals to v naught sin omega t. বলেন আমার সাথে সাথে, v equals to v naught sin omega t। তাহলে ওমেগার ভ্যালু আপনি পেয়ে গেলেন, omega equals to 2 pi f, ফ্রিকোয়েন্সি পাইছেন from 1 by t, and the v একটা particular time বের করতে চাচ্ছেন, let's say after 1 second what is the voltage, you need to know the v naught. So আপনি স্ক্রিন থেকে v naught বা maximum peak ভ্যালুটা বের করে ফেলছেন, and what else you need? Nothing. You just apply the equation. Next part is the next section, which is 27.3, power and alternating current. এখান থেকে আপনাদের কিন্তু প্রচুর কোশ্চেন থাকে, which is from the specifically root mean square values. So এই কোশ্চেন গুলো কিরকম থাকে আমরা 5 পার্ট সলভ করলে শুরুতেই দেখবো, শুরুর দিকের কোশ্চেন গুলো এগুলো হয়ে যাবে। What actually that? Let's read the introduction. We use mains electricity to supply us with energy. If the current and the voltage are varying all the time, does this mean that the power is varying all the time too? কথাটা কি বুঝতে পারছেন? তারা বলতেছে যে যেহেতু কারেন্ট ভোল্টেজ দুটোই ভ্যারি করতেছে, তাহলে ভোল্টেজ বেড়ে গেলে কারেন্টটা বেড়ে যাবে, ভোল্টেজ কমে গেলে কারেন্টটাও কমে যাবে, তাহলে কি পাওয়ারটাও কি ভ্যারি করে? বিকজ পাওয়ার ইজ ভোল্টেজ ইনটু কারেন্ট।
কোয়েশ্চেনটা কি ক্লিয়ার? হোয়াট ডু ইউ থিংক? Very correct. Okay, আপনারা বলতেছেন very correct. Then let's say the answer to this is yes. The answer agrees with you. Power also varies. Next, you may have noticed that some fluorescent lamps flicker continuously, especially if you observe them out of the corner of your eye or when you move your head quickly from one side to the other. So এরকম ফ্লোরোসেন্ট বাল্বের দিকে তারা যেভাবে বলতেছে, আপনি যদি একটু আট চোখে তাকান বা হঠাৎ করে যদি এরকম বিয়ে করে নেন, দেখবেন যে তাদের যে মুভমেন্টটা, অর্থাৎ ভোল্টেজ ভ্যারিং যে পার্সপেক্টিভটা, অনেক ক্ষেত্রে আমরা দেখি ভোল্টেজ কমে গেলে এরকম করে না, লাইট ডিম ডিম করতে থাকে। সো ওইটা আপনি অবজার্ভ করবেন। A tungsten filament lamp work flicker too, but the frequency of the mains has been chosen so that the filament does not have time to cool down noticeably between peak in the supply. অর্থাৎ যেহেতু frequency is very high 50 হার্টজ, তার মানে তার অসিলেশনের দুটো টাইমে সে কিন্তু জিরো ভোল্টেজ জিরো কারেন্ট দিচ্ছে, তার মানে এখানে জিরো পাওয়ার সাপ্লাই হচ্ছে, সো ইট শুড বি অফ। বাট যেহেতু ইট ওয়ার্কস উইথ দি ফটোইলেকট্রিক ইফেক্ট, তার মানে টেম্পারেচার গেইন করার জন্য এখান থেকে লাইট প্রডিউস হচ্ছে, সো ভোল্টেজ বেড়ে গেলে কারেন্ট বেড়ে যাবে, দেয়ারবাই শুড বি ইমিটিং মোর লাইট। বাট কারেন্ট বেশি ছিল, টেম্পারেচারটা বেশি ছিল, কারেন্ট কমে যাওয়ার সে কম টেম্পারেচার দিবে, বাট কুলিং হওয়ার জন্য তো টাইম লাগে, রাইট? তো সে আবার কি করতেছে, ভোল্টেজ বাড়ার সাথে সেটাকে আবার হিট আপ করে ফেলছে। তার মানে এই যে অবজারভেশনটা, যে ফ্লিকিংটা, এটা কিন্তু আমরা খালি চোখে তখন করতে পারবো। ক্লিয়ার? Root mean square values. The A is a mathematical relationship between the peak value V naught of the alternating voltage and the direct voltage that delivers the same average electrical power. অর্থাৎ আপনি একটা ব্যাটারি নিলেন 10 ভোল্টের, যেখান থেকে 1 ampere কারেন্ট বের হয়, which is of the 10 watts, and you take a value of the 10 watts alternating power, then এই alternating power এবং এরকম direct power এর মধ্যে কিছু relationship we need to figure out. The direct voltage is about 70% of V naught. Direct voltage টা হচ্ছে আপনার alternating voltage is 70%. তার মানে কি, you need less voltage with compared to the AC. So DC এর জন্য you need less voltage, right? Okay. So the direct voltage is about 70% of the V naught. You might have expected to be about half, but it is more than this. কেন half? Because আপনি চিন্তা করতে পারেন যে এটা তো জিরো থেকে শুরু করে উপরের দিকে উঠে নামে আবার উপরের দিকে যায়, তার মানে এটা মেবি মাঝখান বরাবর একটা ভ্যালু এটা হতে পারে, যে ডিরেক্ট ভোল্টেজের জন্য মাঝখানের কোন একটা ভ্যালু যদি চুজ করি, তাহলে মেবি এটা হচ্ছে আমার একটা এসি ভোল্টেজের এই মাঝখান বরাবর ভ্যালু একটা সংখ্যা। তারা বলছে ইট ইজ 0.70 or 70%. So why is that? Because of the shape of the sine graph. So a sine graph is not just the positive two values, one value positive, one value negative, সব থেকে মাঝখানে চিন্তা করতে, it's not. Okay? তারপর বলতেছে this steady direct voltage is known as the root mean square value of the alternating voltage. অর্থাৎ alternating voltage যদি আপনি root mean square value বের করেন, what does that root mean square means, এটা আসতেছে, তাহলে আপনি কি পেয়ে যাবেন, ডিরেক্ট ভোল্টেজের ভ্যালুটা এটার ইকুইভ্যালেন্ট পেয়ে যাবেন। অর্থাৎ অল্টারনেটিং এবং ডিরেক্ট ভোল্টেজের মধ্যে একটা রিলেশনশিপ করার চেষ্টা করা হচ্ছে, তাই না? কেন অল্টারনেটিং এবং ডিরেক্ট ভোল্টেজের মধ্যে রিলেশনশিপ করে আমি কি করব? আমার যে ডিভাইস ডিসি দিয়ে চলে, যেমন আমাদের এই ঘড়ি, এটা কি কারেন্ট দিয়ে চলতেছে? ডিসি কারেন্ট, বিকজ এখানে একটা সেল আছে, রাইট? আমাদের এই বাল্ব কি দিয়ে চলতেছে? এসি। তাহলে আমরা যেটা ডিসি দিয়ে চলে এটা ডিসি দিয়ে চলে, যেটা এসি দিয়ে চলে এসি দিয়ে চলে। ডিসি এসির মধ্যে সম্পর্ক করে আমরা কি করব? সম্পর্ক আছে? বলে না যে এই চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক। আগের দিনের ডায়লগ আছে না, মোরসানি মসজিদ, খুব ফেমাস, এই যে আমাদের ইয়ের বাড়ি তো এখানে। তো ধরো আচ্ছা, এনিওয়ে স্কিপ। তো ধরো তার মানে কি তারা বলতে চাচ্ছে যে কই হচ্ছে আপনারা আমরা কি ছোট লোক, তার মানে আমি ওরা পছন্দ করি, আমি ওরে লাইক করি, আমি ওরে বিয়ে করতে চাই, সেখানে গরিব আর ধনীর কি আছে? ইউ আন্ডারস্ট্যান্ড? বাট গরিব ধনীর মধ্যে একটা রিলেশনশিপ তো আগে লাগবে, আদারওয়াইজ এই দুটো এক জায়গায় হবে কেন? সো এখানে যেটা ভেরি লেম এন্ড ফানি এক্সকিউজ, ফানি এক্সাম্পল, বাট কামিং ব্যাক টু দি পয়েন্ট, যেটা ডিসি
যেই অ্যাপ্লায়েন্সটা ডিসি দিয়ে চলতেছে, যে অ্যাপ্লায়েন্সটা এসি দিয়ে চলতেছে, এদের মধ্যে আমরা রিলেশনশিপ করে কি করব? হোয়াট ডু ইউ থিঙ্ক? এনি আইডিয়া? এই ল্যাপটপটা কিভাবে চলতেছে? এই ল্যাপটপে ইনপুটে কি দিচ্ছি আমরা? এসি। আর এটা চলতেছে কি দিয়ে? ডিসি। তার মানে ইয়েস, ব্যাটারি আছে, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে একটা কনভার্টার আছে, যে এই ইলেকট্রিক্যাল অল্টারনেটিং এনার্জিটাকে, অল্টারনেটিং ভোল্টেজ কারেন্টটাকে ডিরেক্ট ভোল্টেজ কারেন্টে কনভার্ট করতেছে। তার মানে ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজটাকে ডিসি ভোল্টেজ বা ডিরেক্ট ভোল্টেজে কনভার্ট করার একটা ইস্যু আছে। তো যেহেতু এদেরকে কনভার্ট করে ইউজ করতে হয়, বিকজ আমি আমার এই ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য প্রতিবার ওই বড় বড় ব্যাটারি নিয়ে ঘুরবো রিচার্জ করার জন্য, এটা তো হয় না। আমাদের সেলফোনের ক্ষেত্রে কি আমরা এরকম ব্যাটারি থেকে চার্জ দিই নাকি পাওয়ার সাপ্লাই থেকে চার্জ? বাট এটার মধ্যে কি কারেন্ট যায়? ডিসি। ইউজ করি কি আমরা? এসি। You see, so there are devices where we convert the AC into the DC. Did you get that? So তার মানে এদের মধ্যে একটা রিলেশনশিপ আমাকে জানতে হবে, যে তাদের কনভার্সন রেশিওটা কেমন, রিলেশনশিপটা কেমন। From that perspective, we'll be needing this root mean square. এসি টু ডিসি, এসি টু ডিসি কনভার্ট না করলে তো আপনার ব্যাটারি চার্জই হবে না, বিকজ এটা একবার চার্জ হবে একবার ডিসচার্জ হবে। যদি এসি, আপনাকে পয়েন্টটা ধরতে পারছেন? আপনি সামনের ডিরেকশনে যদি ইলেকট্রনকে মুভ করেন তাহলে চার্জ হবে, তো যখন ইলেকট্রনটা পিছন ডিরেকশনে মুভ করবে তো ডিসচার্জ হয়ে যাবে, তাহলে ব্যাটারি তো চার্জ হতো, তাই না? তো এটা অবশ্যই আগে ডিসি তে কনভার্ট করে ইলেকট্রন একটা ডিরেকশনে পুশ করতে হবে, সবসময় চার্জ হতো। Coming back to the point, in the same way we can think of the root mean square value of the alternating current, IRMS. The RMS value of an alternating current is the steady current that delivers the same average power as the AC to a resistive load. The lamps in practical activity 27.2 are the resistive load. A fully analysis, which we will come shortly, shows that IRMS is related to I naught by IRMS equals to I naught by root 2. কোথেকে আসছে ইকুয়েশন পরে আসবো আমরা, বাট IRMS এবং I naught এর রিলেশনশিপটা কি? দিস ইজ 0.707 I naught। কোথেকে আসছে? যে এই রিলেশনশিপের ভিতর থেকে আসছে। অর্থাৎ আপনি যে ডিসি কারেন্টটা পাবেন, যে এখানে আপনি I naught নামক ইলেকট্রিক্যাল এসি কারেন্ট অ্যাপ্লাই করেছেন, it is going to be 0.70 times of the current of AC, অর্থাৎ your current is going to be less or more. DC is going to be with compared to the this one, অর্থাৎ আপনি যতটুকু অ্যাপ্লাই করলেন তার 70%, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন 100 into 0.707 is 70.7, so you will be getting 70.7 the close the door before I give a copy later. You will be getting the 70.7 amps of the current as this. Clear এটা? ব্যাকগ্রাউন্ডে যান, ক্যালকুলেটর নেন, টেস্ট শুরু করুন। ওকে, তারপর কি বলতেছে? সো ইকুয়েশনটা ক্লিয়ার? তো যদি ভোল্টেজের কারেন্টের জন্য ইকুয়েশনটা হয়, ভোল্টেজের জন্য ইকুয়েশন সেম ইকুয়েশন, অর্থাৎ VRMS is V naught divided by root 2 or 0.707 V naught। ক্লিয়ার এটা? where V naught, I naught এগুলো কি? maximum value of the voltage and current respectively, or peak values of the voltage and current respectively। peak value কোনটা? সাইনোসয়েডাল ওয়েভের যে ম্যাক্সিমাম ভ্যালু, অ্যামপ্লিটিউড যেটাকে আমরা কনসিডার করি হাইয়েস্ট পয়েন্ট, হিয়ার দি ক্রেস্ট ফ্রম দি ইকুইলিব্রিয়াম। তো প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিটা এখানে দেয়া আছে, আপনি একটু পড়বেন। প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিটা আমি দেখতেছি না, জাস্ট এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, ইজি আপনারা পারবেন। ক্যালকুলেটিং পাওয়ার, overall discussion, yet root mean square-টাকে আমরা এখানে ইনকর্পোরেট করব। Look at the next part, calculating power. The importance of the RMS values is that they allows us to apply equations from our study of direct current to situation where the current is alternating. So to calculate, অর্থাৎ তারা বলতেছে যে study of direct current to situation where the current is alternating, the direct current alternating current এগুলোর মধ্যে একটা relationship build করার জন্য। So to calculate the average power dissipated in a resistor, we can use the usual formula,
for power, which is power equals to voltage into current, power equals to I square R, power equals to V square divided by R. কিছু বলবে? Start. Remember that it is essential to use the RMS value of I and V as in what example 1. If you use peak values, your answer will be too great by a factor of 2. Where does this factor of 2 come from? Recall the RMS and the peak value are related to I naught equals to square root RMS. So if you calculate I square R using I naught instead of I RMS, you will introduce a factor of square root 2 whole square or 2 times. So your value is going to be double. So double holo keno? Because root 2 ke square korle to double hobe, eta স্বাভাবিক. The same is true if you calculate the power using V naught, because this is also V square by R. So তখন ওই root 2 V ওইটা আবার স্কয়ার হয়ে 2 টাইমস হয়ে যাবে। ক্লিয়ার এটা? So what example আমরা দেখব? What example 1? A 20 ohm resistor is connected to an alternating power supply. A voltage across the resistor has peak value of 25 volts. Calculate the average power dissipated by the resistor. So এখানে যদি আমরা পাওয়ারের ভ্যালু বের করতে চাই তাহলে V স্কয়ার, কোন V ইউজ করব আমরা? V RMS, because it is alternating power. তো alternating power এর ক্ষেত্রে আমাকে V RMS ইউজ করতে হবে, not the peak value. Peak value কতটুকু? 25 volts. Can I use 25 volts for to calculate the power? No. For DC we can, but for AC we cannot. So example ক্ষেত্রে AC নাকি DC দেয়া আছে এটাকে carefully calculate করতে হবে। যদি বল alternating current, I need to figure out the V RMS first. So V naught by root 2 or V naught into 0.707. So 25 এর 0.707 multiply করলে আসবে 17.7 volts. That square divided by R will give you the power. Okay. So 17.7 whole square divided by 20 is 15.6. Clear it up? Any question? No question? Okay. Note that এই পার্টটা একটু পড়ি আমরা কি বলছে। Note that if we had used V naught rather than V RMS, we would have found 31.3, which is double the correct answer. Clear? কেন ডাবল? ওই যে আমরা বললাম যে আমরা অ্যাকচুয়ালি V স্কয়ার করছিলাম, where V is actually root 2 V RMS equals to root 2 V naught. তার মানে আমরা root 2 টাকে স্কয়ার করেছি। So we have got actually the double power. Okay? So এটা করা যাবে না, আমাদের অ্যানসারটা রং আসবে। 9, 10 is related to this. Please go for it. বাসায় সলভ করে বলবেন। Explaining root mean square. এটা একটু আমরা ছোট করে এক্সপ্লেইন করে নেক্সট পার্টে যাব। We will now briefly consider the origin of the term root square and now how the factor of root 2 in the equation I naught equals to root 2 I RMS comes about. The equation P equals to I square R shows the power P is directly proportional to the square of the current I. Figure 27.10 shows how we can calculate I square for an alternating current. The current I varies sinusoidally and during half of each cycle it is negative. However, I square is always positive because the square of the negative number is positive. Notice that I square varies up and down, and that it has twice the frequency of the current. So যেহেতু এটার ফ্রিকোয়েন্সিটা ডাবল, সো আমরা যখন I স্কয়ার করতেছি আমরা এটাকে ডাবল ফ্রিকোয়েন্সি হিসেবে নিড টু কনসিডার। লাইক এখানে একটা I নট এবং T এর ভ্যালু দেওয়া আছে, এবং I স্কয়ারের ক্ষেত্রে আমরা যখন এটাকে প্লটিং করব ইট হ্যাজ টু বি ডাবল দি ফ্রিকোয়েন্সি। এই ডায়াগ্রামটা খেয়াল করেন 27.10 খেয়াল করেছেন? So now if we consider I square, the average mean value of I square, we find that its value is half of the square of the peak current. Because এখানে যে peak current এর ভ্যালুটা ছিল এটার তুলনায় এটার ভ্যালুটা actually half, because the graph is symmetrical, which is I square equals to half of I naught square. অর্থাৎ এখানে যেহেতু ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালু আপনি যেটা দেখতেছেন অ্যাপারেন্টলি খালি চোখে দেখলে মনে হবে দুটো ভ্যালু তো এখানে সেমই আছে, but I square that is equals to half into I naught square, because it is symmetrical and it has been squared. Simple. To find the RMS value I, we now take the square root of I naught. That I equals to square root of half into I naught square. Half into I naught square মানে কি 1 by root 2 into I naught square. So what is I naught? Square root 2 of the I RMS. So এই যে
√2 ভ্যালুটা কোত্থেকে আসছে এটা এখানে এক্সপ্লেন করা হলো। এক্সামের ক্ষেত্রে সামটাইমস তারা এটা দিয়ে দিতে পারে, একটু মাথায় রাখি। নেক্সট পার্ট 27.4 রেক্টিফিকেশন। Rectification is nothing but converting the AC current into the DC. অর্থাৎ আপনাদের মাথায় এটা মাথার মধ্যে আসতেই পারে, স্যার আমরা যে এসি কারেন্টটা ইউজ করতেছি এই এসি কারেন্টটা আমরা ডিসি তে কনভার্ট করবো কেন? সো সিম্পল ওয়ে টু থিঙ্ক ইজ জাস্ট কানেক্টিং আ ডায়োড ইন সিরিজ। ডায়োড দিলে কি হয় আমরা জানি, ডায়োড allows electricity in forward direction but blocks electricity in backward direction। তাহলে আমাদের যে সাইনোসয়েডাল ওয়েভটা দেখতে কিরকম হবে? দেখতে 27.11 এর নেক্সট পার্টটার মতো হবে, যে জাস্ট হাফ পার্ট আছে, পরের পার্ট জিরো, আবার হাফ পার্ট, পরের পার্ট জিরো, আবার একটা হাফ পার্ট। তার মানে মাঝখানের এই হাফ পার্টটাতে কিন্তু আমরা কোনো পাওয়ার পাচ্ছি না, বিকজ we are getting the power in the half section because rest of the part is we have considered as zero। কেন? বিকজ আমরা এখানে ডায়োড ইউজ করে এটাকে ব্লক করে দিয়েছি। আমরা যে পাওয়ার এখানে ইউজ করলাম ফুল পাওয়ার কি আমরা ইউজ করতে পারবো? তাহলে পারবো। তার মানে এখানে একটা সিস্টেম লস থাকে। again to to remove the system loss তারা এখানে একটা ব্রিজ রেকটিফায়ার ইউজ করছে। এরকম go to the next page আমরা আলোচনা করব, বাট জাস্ট লুক এট দি ডায়াগ্রাম। এসি পাওয়ার, এই যে এসি পাওয়ার দেখেন এখানে চারটা টোটাল ডায়োড আছে, 1 2 3 4। খেয়াল করছেন? খেয়াল করেছেন? 1 2 3 4 খেয়াল করছেন? ওকে, খেয়াল করেন এবার যদি বি দিয়ে কারেন্ট যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ আমরা পাওয়ার সাপ্লাইটাকে কোথায় নিব? আমরা অল্টারনেটিং কারেন্টটাকে চিন্তা করব, লেটস সে ইটস গোইং ফ্রম দি এ এন্ড ইটস রিচিং টুয়ার্ডস পয়েন্ট বি, এরকম ভাবে চিন্তা করেন। এ থেকে যদি এটা যায় 2 নাম্বার ডায়োড দিয়ে আসবে। ডিড ইউ গেট দ্যাট? 2 নাম্বার ডায়োড দিয়ে সে কি সে 4 দিয়ে যেতে পারবে? আর পারবে না, বিকজ 4 হলো রিভার্স বায়াস। তাহলে সে যাবে কোথায়? রেজিস্টর। রেজিস্টর থেকে সে কি এই যে মাঝখানে যে পয়েন্টটা, অর্থাৎ নাম্বার 3 ডায়োডের যে উপরের পার্টটা, এখানে কি পৌঁছাতে পারবে? পারবে। পেরে কি সে কি 1 দিয়ে যাবে নাকি 3 দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, বিকজ সে এ থেকে আসছে বি তে রিচ করতে চায়। ডিড ইউ গেট দ্যাট? এবার 3 তে আসার পরে সে কি 4 এ যাবে নাকি সে বি তে যাবে? অ্যান্সার ইজ সে বি তে যাবে, বিকজ সে সার্কিটটাকে কমপ্লিট করবে। ক্লিয়ার? সো ফ্রম সাপ্লাই A, from AC supply point A, it will be coming through diode number 2, going through the resistor R and number 3 diode, then it will be reaching number B, cycle is complete। এবার রিভার্স বায়াসে কি হবে? যখন উল্টা দিকে আসবে, এবার সে 3 এবং 4 এর নিচে যে জাংশনটা আছে বি থেকে সরাসরি এখানে আসার পরে সে 4 দিয়ে চলে যাবে, এন্ড 4 দিয়ে গিয়ে সে কি 2 দিয়ে উপরের দিকে যেতে পারবে? কি দেওয়া আছে এখানে? একটা রিভার্স বায়াস। তাহলে সে কোন দিকে যাবে? রেজিস্টরের মধ্যে দিয়ে যাবে। এবার রেজিস্টরের মধ্যে দিয়ে গিয়ে সে নিচে দিয়ে এসে 1 আর 3 এর মাঝখানে যে জাংশনটা এখানে আসার পর সে কি নিচের দিকে 3 এর দিকে আসবে নাকি 1 এর দিকে যাবে? কেন 3 এর দিকে যাবে না? বিকজ সে বি থেকে শুরুই করছে, তাহলে সে কোথার দিকে তার টার্গেট থাকবে? এর দিকে যাবে। সো কারেন্টটা যাওয়ার চেষ্টা করতেছে এর দিকে, সো সে 3 দিকে না এসে এবার 1 দিয়ে চলে যাবে। 1 দিয়ে এসে 2 দিয়ে নিচের দিকে নামবে নাকি সে এ তে চলে যাবে? এতে চলে যাবে, বিকজ 2 দিয়ে নিচের দিকে আসছে তো আবার রেজিস্টরে যাবে। তো এটা না করে সে কমপ্লিট করতে চাচ্ছে সাইকেলটা, তো বি থেকে শুরু করে এতে যাওয়ার চেষ্টা করতেছে। সো ইট উইল বি গোয়িং ফ্রম দ্যাট জাংশন টুয়ার্ডস এ, কমপ্লিটিং দি সাইকেল। তার মানে ফ্রম ফরওয়ার্ড বায়াস কারেন্ট ইজ প্যাসিং থ্রু দি রেজিস্টর, আবার রিভার্স বায়াসে কারেন্ট ইজ প্যাসিং থ্রু দি রেজিস্টর। ডিড ইউ গেট দ্যাট? তাহলে এবার সার্কিটটা দেখতে বা আউটপুটটা দেখতে কিরকম হবে? এই যেটার মতো একটা হাফ সাইকেল, ইমিডিয়েটলি আরেকটা হাফ সাইকেল উইদাউট এনি গ্যাপ। তার মানে পাওয়ারটাকে আমরা একটু বেটার ইউটিলাইজ করতে করতে পারলাম, তাই না? এটা এটা আপনারা পড়বেন, আমি এটাকে এই যে এই ডায়াগ্রামটা এখানে ছোট্ট করে আলোচনা করা আছে, এটা আমি পড়তেছি না। এটার ডিরেকশন অফ কারেন্ট কোন দিকে হচ্ছে ফিগার 27.3 তে এটাকে এক্সপ্লেন করা আছে, যেটা আমি অলরেডি এক্সপ্লেন করছি ডিরেকশন অফ কারেন্ট দিয়ে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার দেখেন এই ব্রিজ রেকটিফিকেশনের যে ইস্যুটা, এটাকে স্মুদিং দিয়ে কাভার আপ করা হচ্ছে। স্মুদিং কি জিনিস? এই যে আপনি দেখলেন যে একটা রাইট একটা গ্যাপ, একটা থেকে আরেকটার মধ্যে গ্যাপ ছিল, যেখানে আমি দেখলেন এবার আপনি কি করেছেন, আপনি এবার হচ্ছে গ্যাপটাকে রিমুভ করেছেন, বাট ইটস লাইক পিক 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 লাইক দিস, half of the sinusoidal, again half of the sinusoidal, again half of the sinusoidal। তারপরে values are increasing and decreasing, but if we convert the AC into the DC, DC এর ক্ষেত্রে এটার ভোল্টেজটা কেমন হয়?
সিঙ্গেল ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু, তাই না? সিঙ্গেল ভ্যালু হলে তো আপনি এখানে যে ভ্যালুটা একবার ইনক্রিজ ডিক্রিজ করতেছেন, এটা তো আপনার ব্যাটারির জন্য বা আপনার ডিভাইসের জন্য খুব সুবিধার হবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ভ্যালুটাকে এমন ভাবে সেট করতে হবে যেন এটা মোটামুটি একটা কনস্ট্যান্ট ভ্যালু আপনাকে দেয়। Now, with that objective, they use the title smoothing. So what that smoothing means exactly? Look at the diagram first, then we'll be discussing how does it ensure smoothing. দেখেন, প্রথমে একটা আউটপুট ভোল্টেজ থেকে সে একটা পার্টিকুলার ভ্যালু দিয়ে শুরু করলো, একটা পিক। এই পিকের পরে সে ক্যাপাসিটর চার্জিং নামক একটা সার্কিট দিয়ে একটা একটা মোটামুটি হরাইজন্টাল একটা লাইন দিয়ে সেকেন্ড পিকটার সাথে অ্যাড হবে। ডিড ইউ গেট দ্যাট? আবার এখান থেকে সেকেন্ড পিকটা দিয়ে ক্যাপাসিটর ডিসচার্জিং একটা কার্ভ থেকে সে একটা কারেন্ট পেলো বা ভোল্টেজ পেলো, যেটা দিয়ে সে থার্ড পিকটাতে অ্যাড। তার মানে ইটস কাইন্ড অফ লাইক দিস, একটু বাম্প, অনেকটা স্ট্রেট লাইন, আর লিটল বাম্প, আবার একটা স্ট্রেট লাইন লাইক দিস। So not like bumping, 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 or not like a bump, a gap, a bump, a gap like this. Did you get my point? সো এটাকে আমরা বলতেছি স্মুদিং। তাহলে এই স্মুদিংটা ক্যাপাসিটরতে হয় কিভাবে, এটা অ্যাকচুয়ালি আমাদের এখনকার এই নেক্সট 8 মিনিটের অবজেক্টিভ। তো লেটস স্টার্ট উইথ ইট। এটা স্ট্রেট লাইন এইরকম, এটা হচ্ছে আমাদের টার্গেট, ক্যাপাসিটর দিয়ে এই পর্যন্ত নিয়ে আসা। কি কাজ করতেছে দেখে আসি। In order to produce steady DC from the bumpy DC that results from the rectification, a smoothing capacitor is necessary in the circuit. অর্থাৎ আমরা এই বাম্পটাকে অ্যাভয়েড করার জন্য এই সার্কিটের আমরা একটা কি ইনস্টল করব, একটা ক্যাপাসিটর ইউজ করব। ক্যাপাসিটর আপনারা যারা পড়েছেন তারা জানেন যে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং যে সার্কিটটা ছিল, চার্জিং ডিসচার্জিং কিভাবে হয় এটা আপনারা জানেন। সো ওইটা মাথায় রেখে আমরা সামনে আগাচ্ছি। This capacitor of capacitance C is in parallel with the load resistor of the resistance R. অর্থাৎ যেটার অ্যাক্রস আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করব, কি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ। লেটস সে ল্যাপটপের অ্যাক্রস আমরা ইউজ করব। লেটস সে ফোনের অ্যাক্রস আমরা এটাকে ইউজ করব বা চার্জ করব। The idea is that the capacitor charges up and maintains the voltage at high level. অর্থাৎ যখন আপনি ক্যাপাসিটরটাকে চার্জ করলেন, এই এই ভ্যালুটা সে কি করবে, ধরে রাখবে এবং আস্তে আস্তে কি করতে থাকবে, কমতে থাকবে। বাট ইনিশিয়ালি কি এটা একটা হাই ভ্যালু মেইনটেইন করবে। It discharges gradually when the rectified voltage drops. যখন আপনার ভোল্টেজটা জিরো হয়ে গেল, এবার সে কি করবে, ডিসচার্জ করা শুরু করবে। বিকজ ডিসচার্জ সে কখন করবে, যখন দেখবে সার্কিট কমপ্লিট বাট পাওয়ার সাপ্লাই থেকে কোনো পাওয়ার আসতেছে না। ঠিক আছে, আপনি এখানে কি ইউজ করছেন, আপনি এখানে কিন্তু রেকটিফায়ার ব্রিজের চারটা ডায়োড ইউজ করেন, একটা ডায়োড ইউজ করছেন। তার মানে আপনার কি পাওয়ার কথা, একটা হাফ বাম্প জিরো ভ্যালু, আবার একটা হাফ বাম্প, আর ওয়ান বাম্প নো ভোল্টেজ, अगेन আনাদার বাম্প। তাহলে এই যে যখন কোনো ভোল্টেজ আসতেছে না, এবার সে কি করবে, ক্যাপাসিটর থেকে পাওয়ার দেওয়া শুরু করবে। বিকজ ক্যাপাসিটর তখন ডিসচার্জ করা শুরু করবে। এবং ক্যাপাসিটর থেকে কেন পাওয়ার সাপ্লাইয়ের দিকে পাওয়ার যাবে না, বিকজ দ্যার ইজ এ টাইম। আপনি সার্কিটটা একটু খেয়াল করেন, ক্যাপাসিটরের উপরের সাইডটা খেয়াল করেন, যে উপরের সাইডটা থেকে যাওয়ার সম্ভাবনা আছে কারেন্ট দুই দিকে, একটা হচ্ছে রাইট দিকে রেজিস্টরের দিকে, সার্কিট খেয়াল করেন, এবং লেফট দিকে ডায়োডের দিকে। তো when the diode is not allowing the power supply to provide a current because of the reverse bias, তখন ক্যাপাসিটর ডিসচার্জ করা শুরু করবে। ক্যাপাসিটর ডিসচার্জ করার সময় সে ডায়োডের দিকেও যাওয়ার চেষ্টা করবে, রেজিস্টরের দিকেও যাওয়ার চেষ্টা করবে, বা ডায়োডের দিকে সে যেতে পারবে না বিকজ ইট ইজ ইন রিভার্স বায়াস অর অপোজিট বায়াস। সো কারেন্ট উইল বি গোয়িং থ্রু দি রেজিস্টর। তার মানে যেই টাইমটাতে পাওয়ার সাপ্লাই থেকে রেজিস্টরে পাওয়ার সাপ্লাই আসতেছে না, তখন এখানে ভোল্টেজ রেশিও কি করতেছে, ক্যাপাসিটর। ডিড ইউ গেট দ্যাট? এবং ক্যাপাসিটর কেন দিচ্ছে ভোল্টেজটা, বিকজ ইট ইজ ডিসচার্জিং। ক্লিয়ার? এবং ডিসচার্জিং কার্ভটা যেহেতু যেরকম এক্সপোনেনশিয়ালি ইটস কামিং ডাউনওয়ার্ড, খেয়াল করেন আমাদের এরকম যেহেতু কার্ভটা, তার মানে কি একটা লম্বা হাই ভ্যালু সে মেইনটেইন করবে, লাইক দি স্ট্রেট লাইন ফ্রম দি পিক টুয়ার্ডস দি সেকেন্ড বাম্প। Did you get the point? এই স্ট্রেট লাইনটা because it is actually a decreasing gradient, যে আস্তে আস্তে ডিক্রিজ করে আসতে থাকবে। ইনিশিয়াল স্মল ফ্র্যাকশন অফ টাইমের জন্য it is kind of stationary and it's kind of this straight line, considering there is a little decrease of the voltage, it's not exponential মনে হচ্ছে, it is actually exponential graph, but for a fraction of time it is kind of a straight gradient. Did you get that? Okay.
এবার বলতেছে তার যে it discharges gradually when the rectified voltage drops, but the voltage soon rises again and the capacitor charges up again. অর্থাৎ যখন ফরওয়ার্ড বায়াসে আছে, ইনপুট ভোল্টেজ থেকে ডায়োডের মধ্য দিয়ে রেজিস্টরেও কারেন্ট যাবে, ভোল্টেজ যাবে, ক্যাপাসিটরেও ডায়োড যাবে, কারেন্ট যাবে, ভোল্টেজ যাবে। দেয়ার বাই ক্যাপাসিটর যতটুকু ডিসচার্জ করছিল এবার আবার সে কি করবে, চার্জ। আবার যখন রিভার্স বায়াসে কারেন্ট পাবে না, ক্যাপাসিটর এবার আবার কি করবে, কারেন্ট সাপ্লাই করবে। তার মানে যখন ডায়োড দিয়ে পাওয়ার সাপ্লাই থেকে সরাসরি কারেন্ট আসতেছে তখন তো আসতেইছে, যখন রিভার্স বায়াসে আসতে পারতেছে না, সেম ডিরেকশনে, এবার কিন্তু উল্টা ডিরেকশন, সেম ডিরেকশনে সে ভোল্টেজ বা কারেন্ট প্রোভাইড করতেছে কি, ক্যাপাসিটর। ডিড ইউ গেট দ্যাট? তার মানে আমরা একটা পাওয়ার সাপ্লাই যেটা অল্টারনেট করতেছিল ডিরেকশন ব্যাক এন্ড ফোর্থ, just with using a diode and a capacitor, we have managed to figure out this kind of output in figure 27.1. এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখি কি বলতেছে। তার মানে আমরা একটা অল্টারনেটিং, আমরা একটা অল্টারনেটিং কারেন্টকে, যেখানে সাইনোসয়েডাল ওয়েভ ছিল, যেখানে আমরা পাওয়ার সাপ্লাই থেকে ব্যাটারিতে পাওয়ার ইউজ করতে যাচ্ছি, ল্যাপটপে পাওয়ার ইউজ করতে যাচ্ছি, বাট প্রবলেম ইজ ইট ওয়ার্কস উইথ ডিসি এন্ড উই আর গেটিং এসি। সো এই কনভার্সনটাতে আমরা একটা সিম্বল ডায়োড দিয়ে দেখলাম যে আমরা জাস্ট গ্যাপ and a bump, গ্যাপ a bump পাই। তারপর এটাকে রিমুভ করার জন্য আমরা রেকটিফায়ার ব্রিজ সার্কিট ইউজ করলাম with 4 diodes where we have got bump, after a bump immediately, again a bump immediately. But as DC work with a constant value, it needs a constant value. So to overcome or to minimize the impact, we have used now a diode and a capacitor. And how does it improve? We have just discussed. Any questions so far? এবার দেখেন তারা নিচের দিকে সে কি বলতেছে। The amount of ripple can be controlled by carefully choosing the capacitance C of the capacitor and the resistance R of the load resistor. because আপনারা জানেন যে ক্যাপাসিটর রেজিস্ট্যান্সের যে ভ্যালুস গুলো, অর্থাৎ টাইম কনস্ট্যান্ট টাউ দ্যাট ইজ ডিপেন্ডিং অন আর সি। আর এবং সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে টাইম কনস্ট্যান্ট। 0.69% ভোল্টেজ নেমে আসতে কতটুকু সময় লাগবে, দ্যাট ইজ দি টাইম কনস্ট্যান্ট, রাইট? এই টাইম কনস্ট্যান্টের ভ্যালুটা ডিপেন্ড করে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর প্রোডাক্টের উপর। সো আপনার পিক ভ্যালু কতটুকু এবং আপনার রেজিস্টরের ভ্যালু কতটুকু, এটার অনুযায়ী আপনি ক্যাপাসিটরের ভ্যালু চুজ করবেন। সো ডাজ আপনার এখানে একটা পাম্প থেকে আরেকটা পাম্পের মাঝখানে যে ডিক্রিজ অফ ভ্যালু, এটাকে আপনি কি করতে পারেন, মিনিমাইজ। এটাও মোটামুটি যেন একদম ফ্ল্যাট করে ফেলা যায় মোটামুটি, ওই অনুযায়ী আপনি সির ভ্যালুটাকে চুজ করবেন। ডিড ইউ গেট দ্যাট? তার মানে এই ফ্র্যাকশন অফ টাইমের জন্য ভোল্টেজ অ্যাকচুয়ালি কমবে, বাট খুবই কম যেন কমে, আমরা এটা এনশিওর করবো যেন ইট লুকস লাইক অলমোস্ট স্ট্রেট। ওকে, আচ্ছা তারপর কি বলতেছে। Similarly, if the resistance R of the resistor is increased, then this too leads to a slower discharge of the capacitor. So resistance এর ভ্যালু যদি আমরা বাড়াই দিই তাহলে তো এটা স্লোলি ডিসচার্জ করবে। স্লোলি ডিসচার্জ করলেও তো আমার ওই পার্টিকুলার ফ্র্যাকশন অফ টাইমের জন্য ভোল্টেজের ভ্যালুটা কনস্ট্যান্টই থাকবে ক্যাপাসিটরের অ্যাক্রসে। তার মানে আপনি একটা একটা বাম্পের পিক থেকে আর একটা নেক্সট বাম্পে ডিরেক্ট স্ট্রেট লাইনে মুভ করতে পারতেছেন। Did you get that? Eventually you are getting a constant value. So the size of the ripple can be reduced by increasing the time constant tau CR of the capacitor resistance circuit. Ideally, though this is definitely not a general rule, CR must be much greater than the time interval between the adjacent peak and the output signal. You want the capacitor to be still discharging between the gaps between the positive cycles. This is illustrated in part example 2. এটা একটু আপনারা দেখে নেবেন যে এই ওয়ার্ড এক্সাম্পল 2 তে সিআর এর এই জায়গাটাতে টাইম কনস্ট্যান্টের ভ্যালুটাকে কিভাবে পিক করা হয়েছে এবং এটার ফলে যে রেজাল্টটা ইভেন্চুয়ালি আসবে, এটা ফিগার 27.17 এ আছে। 27.17 এ দেখেন যে you will be getting an output like this, okay, which is definitely much better than a sinusoidal wave where there is negative discharging current for a battery to use, and it gets almost a straight line value which is only positive value but little fluctuating. Clear?
So from using a single diode to 4 diodes to diode and a capacitor, you have improved the idea called smoothing. So with that, we actually conclude this chapter. However, this chapter doesn't end like this. What we need to do is we need to solve the past papers. So I will give you the homeworks, and homeworks is going to be a little more with compared to just solving the past papers of this chapter. And it will be adding up to the studying chapter 19, thermal physics. So homework is study chapter 19 and solve past papers of alternating currents. For the vacation. 2019 and 2020 দুই বছরটা করো ওকে ঠিক আছে থ্যাংক ইউ ফর জয়নিং